নমস্কার, আমার নাম চঞ্চল রায় আর রেজিগনেশন হচ্ছে আমি গোঘাট 50। নির্বাচন পাখির চোখ করে ভোট করা হবে কি মনে করছেন? একটা লং একটা প্রসেস, সেইটা খুব শর্ট টাইমে করা হচ্ছে, কতটা সাকসেস হবে এসআইআর? সাধারণ মানুষের মনে এসআইআর একটা ভীত সন্ত্রাস সৃষ্টি হয়েছে, কিন্তু মানুষ যেভাবে মমতা ব্যানার্জি যেভাবে এই আন্দোলনটাকে এমনভাবে ছড়িয়ে দিয়েছে, তাতে সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে এসআইআর নিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে কোনো কিছু লাভ হবে না। এতে সাধারণ মানুষ প্রত্যেকটি বুঝে গেছে এটা একটা ভাঁওতা দিতে চলেছে বিজেপি ভাঁওতা দিতে চলেছে। তার কারণটা হচ্ছে এটা আর একটু সময় নিয়ে করতে হতো। যে কোনো জিনিসের একটা সময় দিলে সেই সময়ে সেই জিনিসটা করলে তার সঠিক রেজাল্ট পাওয়া যায়, কিন্তু সময় না দিয়ে শুধুমাত্র ভোটের জন্য রাজনীতি করা এটা কিন্তু ঠিক নয়। তাহলে অন্যান্য রাজ্যগুলোতেও এই এসআইআরটা করতে পারতো। সেখানে অনেক স্টেটকেই তো বাদ দিয়ে শুধু বাংলাতে ভোট আছে, বাংলাদেশের উপরেই ওনারা জোর দিচ্ছেন। এটা ঠিক নয়, কারণ এর আগে আমরা দেখেছি 21 সালে যখন বিধানসভা ভোট ছিল, নরেন্দ্র মোদী তখন ইডি থেকে, সিবিআই থেকে, আপনার কাঁসা বাজানো থেকে, আপনার শাঁখ পোকা থেকে, তারপরে আপনার মাঠে ঘাটে চাষিদের থেকে পিষে মেরে দিয়ে সমস্ত কিছু করে উনি চেয়েছিলেন যে 21 সালে আমরা ডবল ইঞ্জিন সরকার চালিয়ে দেব, কিন্তু কোনোভাবেই ডবল ইঞ্জিন ওনার মাঝপথেই কেটে পড়ে গেছে। আবার উনি এই এসআইআর নিয়ে এসেছেন, এবারে বলতে চাইছেন যে উনি এই এসআইআর দিয়ে বাংলাতে আমরা জয় করব, কিন্তু ওটা ওনার স্বপ্ন ছাড়া আর অন্য কিছু নয়। যেভাবে দেখা যাচ্ছে স্যার শুরু হওয়ার পর থেকে যেভাবে রাজনৈতিক চাপানোতর চলছে, এবং তার মধ্যেই দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে বিএলওদেরকে বলছে যে জেলের ভাত খেতে হবে, যেভাবে হুমকি দিচ্ছে, কি মনে করছেন কতটা স্বচ্ছভাবে বিএলও কাজ করতে পারবে? বিএলওকে দেখুন, এটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব, তা নির্বাচন কমিশন ঠিক করবে, এটা তো শুভেন্দু অধিকারী ঠিক করতে পারে না। কারণ এটা শুভেন্দু অধিকারী এটা আগে থেকে বলছে কেন? তার মানে উনি কি সব কিছু জেনে গেছেন যে নির্বাচন কমিশন কি করতে পারবে? এটা তো সম্পূর্ণভাবে ওনার বলাটাই ভুল। এই রকম বলা মানে নিজের মূর্খতা পরিচয় দেওয়া, কারণ এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আয়ত্তের মধ্যে পড়ে, এবং নির্বাচন কমিশন কীভাবে বিএলওদেরকে রক্ষা করবেন এবং বিএলওরা বাড়ি বাড়ি যে কীভাবে সাধারণ মানুষকে মোটিভেট করে সঠিক তথ্যটা তুলে নিয়ে আসবেন, সেটা তো সমস্তটা দেখার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। এটাতে শুভেন্দু অধিকারী কোনো ভূমিকা নেই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এইগুলোকে নির্বাচন কমিশনে দেখা যাচ্ছে যে পরের বারে আমরা দেখেছি তো অভিজিৎ বাবুকে যখন হাইকোর্টের উনি যখন বিচারক ছিলেন, তখন উনি এমন রায় দিলেন, তারপরে দেখা গেলেন উনি বিজেপিতে চলে গেলেন। আমার মনে পড়ছে তাপস পাল যখন আমাদের ছিলেন, তখন তাকে ইডি সিবিআই সব দেওয়া হলো, তাপস পাল জানতেই পারলো না তার কী দোষ, তাকে জেলে পচে মরতে হলো, আজ পর্যন্ত তার কোনো বিচার হলো না। ঠিক সেইভাবেই আপনি দেখবেন প্রত্যেকটা বিচার নিভিতে কাঁদছে, এবং একের পর এক কোনো কিছু না দেখে একটাভাবে কেউ কেস করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে বিরোধী দলের লোক বলে তাকে তুলে দিয়েছে, হাজতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অরিজিনাল আপনাকে প্রমাণ করতে হবে, কোথায় আপনার প্রমাণ? কোনো প্রমাণই তো আমরা দেখতে পাচ্ছি না। যেভাবে শুভেন্দু অধিকারী বলছে 50% যদি স্যার কমপ্লিট হয় তাহলে 2024-এ তৃণমূল সরকার থাকবে না, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। দেখুন, রাজনীতির হচ্ছে একটা অঙ্কটা আমার দিদিমণি মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে বোঝে। এই অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি ওনারা যেটা ভাবছেন যে পশ্চিমবাংলায় ভোটটা হয়তো 2 নম্বরই হয়েছে, এটা সিপিএমের আমল নয় যে দাঁড়িয়ে মানুষ একটার পর একটা ভোট দিয়ে গেছে। আমি আমার গোঘাট থানা থেকে পরিষ্কারভাবে বলছি, তাহলে এখানে বিজেপি জিততে পারতো না। এখানে ভোট যেটা স্বচ্ছ, সেটা স্বচ্ছভাবেই ভোট হয়েছে, এবং গোটা পশ্চিমবাংলাতে আমি যেটুকু মনে করি যে আমার যেটুকু রাজনৈতিক বিশ্লেষণ, তাতে আমি আমার রাজনৈতিক কর্মী হয়ে বলছি, আমার মনে হয় 5%ও জল নেয়, এখানে পুরোটাই সত্য, পুরোটাই জল নেয়। মানুষ যেভাবে ভয়ে বিধ্বস্ত হয়ে আছে, আপনার মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে কি করে তাদের পাশে গিয়ে বোঝাচ্ছেন, কিভাবে তাদের এই ভয় থেকে বাঁচার চেষ্টা করছেন? মমতা ব্যানার্জির আমলে আপনাকে বলতে আমি একবারে পুরো বলি, বাক স্বাধীনতা যদি কেউ দিয়ে থাকে, ভয় তো কোনো কিছুই নাই। মমতা ব্যানার্জি মানুষকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, আপনারা হয়তো জানতে পারবেন, মানুষের সবচেয়ে বড় হচ্ছে বাক স্বাধীনতা। আমরা আগে এখানে এই যে আমি যে ব্যাঙায়ের মোড়ে বলছি, এখানে একটা পোস্টার চিঠিয়েছিলাম, পাশে আমার দাদা আছে শ্রীরাম পাল, তখন আমার হাত দুটো কেটে নেওয়া হবে বলেছিল সিপিএমের আমলে।
আপনারা এখানে ব্যাঙায় যে কোনো দোকানে আপনি এখানে দেখতে পারেন, সবাই বলবে যে সেই সময় একটা পোস্টার পর্যন্ত আমরা চিনতে পারিনি। আমাদের ভোট দেওয়া তো দূরের কথা, এজেন্ট পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। এজেন্ট সেই যে ভীতসন্ত্রাস ছিল, মানুষ সেগুলোকে মূলে মুছে দিয়ে মানুষ এখন একবারে স্বচ্ছভাবে বাক স্বাধীনতা থেকে, তার সম্মান থেকে সে রাস্তাতে নির্ভীকভাবে ঘুরে বেড়াতে পারবে। এখানে তার কোনো রকমভাবে কোনো অসুবিধা আমাদের বলে হয়েছে বলে আমার জানা নেই, বা কাউকে কোনো সিপিএম নেতাকে আমরা তুলে নিয়ে এসে মেরেছি বা সে কাজ করেছে এরকম ধরনের ঘটনা আমি একটাও দেখতে পাই না। তাকে কাউকে একটা অসম্মানও করা হয়নি, অসম্মানও করা হয়নি। এটা আপনি এই এলাকা সবচাইতে সন্তুষ্ট করছে গোঘাট। আমরা দীর্ঘদিন ঘর ছাড়া ছিলাম, এই গোঘাটের মানুষ ওটা মাটি সরকার আমাদের মমতা ব্যানার্জি জানে। সেখানে আমরা মদন মিত্রকে ভগবান বলি, কারণ ওই 24 নম্বরে আমাদের মদন মিত্র আমাদেরকে দীর্ঘদিন রেখেছিলেন। এখানে আকবর আলী খন্দকার ছিলেন, তপন দাশগুপ্ত ছিলেন। এরা আমাদের ঘর ছাড়া অবস্থায় এরা প্রত্যেকটা লোক, আমরা তাদের দান ভুলতে পারবো না। তবে সবচাইতে বেশি সাহায্য বা সহযোগিতা করেছিলেন আমাদের মদন মিত্র, এবং দিদিমণি পুরোটাই তাকে দায়িত্ব দিয়েছিলেন। তার ফলেই তার সম্ভব হয়েছিল। আমরা সবাই 24 নম্বরে প্রায় 6 মাসের মতো ছিলাম। ওই 24 নম্বরে এক একটা কাউন্সিলর এক একদিন করে আমাদের খাওয়াইছে, আমরা সেদিন ভুলি না। সেই সিপিএমের সন্ত্রাসে আমরা গোঘাট, শিওর, গোপীনাথপুর, কতুলপুর, আমরা সবাই আরামবাগের কিছু অংশ, খানাকুল, সবাই আমরা ঘরছাড়া হয়ে বাড়ির বাইরে চলে গেছিলাম। বুঝতে পেরেছেন? অসংখ্য ধন্যবাদ। না, আমি আরেকটা জিনিস জানতে